या देवी सर्वभूतेषु मातृरूपेण মহালয়ার संस्थिता এই চেনা সুর শুনলেই नमस्तस्यै বাঙালির नमस्तस्यै মনটা কেমন যেন नमस्तस्यै नमो পুজোর नमः। গন্ধে আকুল হয়ে ওঠে, তাই না? কিন্তু বসের মুখ ঝামটা আর অফিসের কাজের চাপে আমরা তো ভুলেই গেছি যে দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের এত আবেগ, তার আসল গোড়াপত্তন কোথায় হয়েছে। ইতিহাস বলে রাজা সুরথ সর্বহারা হয়ে মেধামুনির আশ্রমে এসেছিলেন এবং এই বনের বুকেই দেবী দুর্গার আরাধনা করে নিজের হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পান। অর্থাৎ পৃথিবীর প্রথম দুর্গাপূজার সাক্ষী এই পবিত্র ভূমি। আর এত বড় একটা ঐতিহাসিক জায়গা আমাদের ঘরের এত কাছে, আমাদেরই এই পশ্চিম বর্ধমানে। হ্যাঁ বন্ধুরা, আমরা সমস্ত কাজকে গোল্লায় পাঠিয়ে পৌঁছে গিয়েছিলাম এই রহস্যময় ঐতিহাসিক গড় জঙ্গলে। আর মজার কথা কি জানেন? আপনি যদি কলকাতার বাসিন্দা হন, তাহলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যে একদম নামমাত্র খরচে কিভাবে এখানে এসে একদিনেই ঘুরে চলে যেতে পারবেন, তার একটা দারুণ সিক্রেট রুট আজ ভিডিওতে বলবো। সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সকাল সকাল বাইক স্টার্ট দিয়ে আমরা প্রথমে পার হলাম অন্ডাল এয়ারপোর্ট এরিয়া। তারপর সেখান থেকে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল আর জাংশন মল হয়ে দুর্গাপুরের চেনা রাস্তা, হাইওয়ে, ট্রাফিক সব কিছুকে পেছনে ফেলে আমরা সোজা গড় জঙ্গলের রাস্তায় এসে পা রাখলাম। আমরা এখন গড় জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি। এই গড় জঙ্গল এমন একটা জায়গা যেখানে দুর্গাপূজার ইতিহাস জড়িয়ে আছে। পুরো গল্প জানতে হলে চলতে হবে আমাদের সাথে। বিশ্বাস করুন, চারপাশটা হঠাৎ করেই কেমন যেন থমথমে আর নিঝুম হয়ে গেল। মনে হলো কেউ যেন এক নিমেষে শহরের কোলাহল মিউট করে ব্যাকগ্রাউন্ডে কোনো রহস্য রোমাঞ্চ উপন্যাসের আবহ সঙ্গীত চালিয়ে দিয়েছে। ঠিক এই সময়েই যান্ত্রিক শহরটা ভুলে প্রকৃতির এই নিস্তব্ধতার মাঝে মনটা সত্যিই যেন একলা হারিয়ে যেতে চাইল। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। ঘন শালপিয়ালের এই গভীর জঙ্গলে হারিয়ে যেতে যেতেই আমরা অবশেষে পৌঁছে গেলাম ঐতিহাসিক মেধামুনির আশ্রমে। এখানে এসে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ও ভারতের অত্যন্ত প্রাচীন কিছু মানচিত্র। এরপর আমরা দর্শন করলাম প্রাচীন দুর্গা প্রতিমা এবং মহা সরস্বতী মায়ের মন্দির। তবে হ্যাঁ, এখানে এসে আমাদের ব্লগিংয়ে একটা বড় ধাক্কা খেতে হলো। মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। অগত্যা ভালো বাচ্চার মতো নিয়ম মেনে আমাদের যতটুকু রেকর্ড করার তা বাইরে থেকেই করতে হয়েছে। ভেতরে কি আছে সেটা দেখতে হলে কিন্তু আপনাদের নিজেদেরই এখানে আসতে হবে। তবে আশ্রম প্রাঙ্গণে আমাদের ক্যামেরা কিন্তু একদম শান্ত ছিল না, কারণ আমরা ভেতরের আর বাইরের দুটোরই দারুণ সব শট নিয়েছি। প্রথমেই আমরা ঢুকলাম অত্যন্ত শান্ত আর স্নিগ্ধ পরিবেশে ঘেরা শিব মন্দিরটিতে। মন্দিরের প্রাচীন গঠন আর ভেতরে শান্ত রূপটি ভক্তি জাগিয়ে তোলে। এরপর আমাদের পা বাড়ালাম মহিষাসুরমর্দিনী দেবী অষ্টাদশভুজা মন্দিরের দিকে, যেখানে দেবীর 18টি হাতের সেই চমৎকার রূপ ও মন্দিরের কারুকার্য অসাধারণ। তার ঠিক পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু মন্দির, যার রাজকীয় দেবমূর্তি আর শান্ত পরিবেশ সত্যিই দেখার মতো। মন্দিরগুলো দেখে একটু এগোতেই
আমাদের চোখে পড়ল আশ্রমের গোশালাটি। আর সেখানে গিয়ে তো আমরা হেসেই খুন। একটা ছোট্ট বাছুর কোনো কিছুর পরোয়া না করে বিন্দাস তার মায়ের দুধ খাচ্ছিল। এই মাতৃত্বের মিষ্টি দৃশ্যটা আমরা মন ভরে ক্যামেরা বন্দি করলাম। কিন্তু এই আশ্রমের ইতিহাস শুধু রাজা সুরথেই সীমাবদ্ধ নয়। এখানে জড়িয়ে রয়েছে গীত গোবিন্দমের রচয়িতা বিখ্যাত কবি জয়দেবের স্মৃতিও। কথিত আছে কবি জয়দেবও এই পবিত্র স্থানে এসেছিলেন। আশ্রম প্রাঙ্গণে তাঁর স্মৃতির উদ্দেশ্যে তৈরি একটি প্রাচীন পাথুরে কাঠামো বা স্ট্রাকচারও আমরা দেখতে পেলাম, যা কালের নিয়ম মেনে ইতিহাসের এক অদ্ভুত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আশ্রমের সমস্ত ইতিহাস গায়ে মেখে আমরা রওনা দিলাম গড় জঙ্গলের ঠিক মাঝখানে অবস্থিত শতাব্দী প্রাচীন বিখ্যাত শ্যামারূপা মন্দিরের উদ্দেশ্যে। তবে ভাগ্য আমাদের এখানেও সহায় হলো না। এই মন্দিরের ভেতরেও ক্যামেরা ব্যবহার করা সম্পূর্ণ বারণ ছিল। মনে হচ্ছিল যেন আমাদের ক্যামেরাটাই এখানকার সব থেকে বড় শত্রু। তাই এখানকার গর্ভগৃহের রূপও আমাদের বাইরে থেকেই কোনো মতে ক্যামেরা বন্দি করতে হলো। কিন্তু এই মন্দির চত্বরটির ঠিক পাশেই রয়েছে আসল আকর্ষণ, সেই বিশাল ওয়াচ টাওয়ারটা। আমরা আর দেরি না করে হাঁপাতে হাঁপাতে চটপট উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের একদম ওপরে। ওপর থেকে যখন চারপাশে মাইলের পর মাইল বিস্তৃত ঘন সবুজ জঙ্গল দেখছিলাম, সত্যি বলতে তখন মনে হচ্ছিল যেন আমরা কোনো এক প্রাচীন রাজত্বে দাঁড়িয়ে নিজেদের রাজত্ব দেখছি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে জঙ্গলের মায়াবী রূপ দেখে আমরা নিচে নেমে এলাম এবং রওনা হলাম দেউল পার্কের উদ্দেশ্যে। যাওয়ার পথেই হঠাৎ আমাদের চোখে পড়ল সেই রাজকীয় ময়ূরটি। তবে পাখিটা বড্ড লাজুক আর ভাবুক ছিল। ক্যামেরার সামনে সেলফি দেওয়ার মুড তার ছিল না, তাই ঝটপট পালিয়ে গেল। তাও যতটা পেরেছি জুম করে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম দেউল পার্কে। তবে আমরা কিন্তু পার্কের ভেতরে ঢুকে পয়সা নষ্ট করিনি। কেন জানেন? কারণ পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে বন দপ্তরের একটি রেস্ট্রিক্টেড জঙ্গল এরিয়া, যেখানে ফ্রিতেই আসল ম্যাজিক দেখা যায়। ঠিক তখন সেখানে হরিণদের জন্য খাবার দেওয়া হচ্ছিল, আর সেই ফ্রির খাবারের লোভে জঙ্গল থেকে দলে দলে হরিণ এসে প্যারেড করতে করতে ছুটে আসতে শুরু করলো। যেহেতু ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই ভেতরে ঢোকার কোনো উপায় ছিল না। আমাদের দূর থেকেই জুমিং কায়দা করে এই অসাধারণ দৃশ্যটি ক্যাপচার করতে হয়েছে। তবে চোখের সামনে এত হরিণ একসাথে দেখাটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। এখানে আপনাদের সেই প্রো টিপটা আর একবার মনে করিয়ে দিই। রোজ বিকেল 5টা নাগাদ বন দপ্তরের তরফ থেকে এখানে হরিণদের খাবার দেওয়া হয়। তাই ঘড়ির কাঁটা মিলিয়ে বিকেল 5টার মধ্যেই এখানে পৌঁছানোর চেষ্টা করবেন। হরিণ দেখার সেই দারুণ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম অজয় নদে সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। ঠিক তখনই আমাদের চমকে দিয়ে রাস্তার মাঝে এক অদ্ভুত সুন্দর প্রাচীন মন্দির আমাদের চোখে পড়ল। সত্যি বলতে বন্ধুরা, এই মন্দিরটা যে এখানে আছে সেটা আমরা জানতামই না। আমাদের কাছে এটা ছিল একটা কমপ্লিট সারপ্রাইজ। আমরা সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে পড়লাম এবং ভক্তি ভরে প্রণাম জানালাম। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রত্নতত্ত্ব বিভাগের এই বোর্ডটি থেকে আমরা এর আসল ইতিহাস জানতে পারলাম। বন্ধুরা, এটাই হলো বিখ্যাত ইছাই ঘোষের দেউল। সম্পূর্ণ লাল রঙের ইট দিয়ে তৈরি সপ্তরণভূমি নকশার এই রেক দেউলটি মূলত একটি ঐতিহাসিক শিব মন্দির এবং এটি আনুমানিক 16 শতকের নির্মিত স্থাপত্য।
এর গর্ভগৃহের ছাদটি কিন্তু গম্বুজাকার। আমরা মন্দিরের ভেতরে গিয়ে সেই আদিম শিবলিঙ্গ দর্শন করলাম। এই দেউল মন্দিরের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে অজয় নদ। আমাদের তীব্র ইচ্ছে ছিল নদীর বুকে নামার, কিন্তু বর্ষার কারণে নদীতে জল এতটাই টইটম্বুর যে নামলে সোজা ভেসে যাওয়ার উপায় ছিল। তাই নদীর পাড়ে নামার রিস্ক না নিয়ে ঠিক তার পাশেই থাকা ঘন সবুজ ঘাস জমিতে আমরা কিছু অসাধারণ সুন্দর হিরো হিরোইন মার্কা পোর্ট্রেট শট নিলাম। এরপর আমরা অবশেষে রওনা হলাম কবি জয়দেবের সেই বিখ্যাত অজয় ব্রিজের উদ্দেশ্যে। এবার আমাদের রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর। গ্রামের বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে সেই পথ। শেষমেশ আমরা এসে পৌঁছলাম সেই চমৎকার অজয় ব্রিজের ওপর। বিশ্বাস করুন বন্ধুরা, এই ব্রিজে উঠে হাওয়া খেতে খেতে আমাদের মনটা জাস্ট দারুণ হয়ে গেল। মনে হলো যেন স্বর্গ হাতে পেয়েছি। এখান থেকে আমরা একটা দারুণ সূর্যাস্তের টাইম ল্যাপস নিলাম। তবে ব্রিজের ওপর দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। যেদিকে সূর্য ডুবছিল সেদিকের আকাশটা যেন রঙে রঙে পুরো স্বর্গীয় রূপ নিয়েছিল, কিন্তু ঠিক তার উল্টো দিকটা একদম ম্যাড়ম্যাড়ে আর সাধারণ। নদীর দুই পাড়ের এই বৈপরীত্য দেখেই যেন মনের ভেতর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত লাইনটা একটু অন্যভাবে খেলে গেল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। আসলে যা আমরা দূর থেকে দেখি সেটাই সুন্দর মনে হয়। আচ্ছা, এবার আসি ভিডিও শুরুতে বলা সেই সিক্রেট ট্রাভেল গাইডে। কলকাতা থেকে যারা একদিনের জন্য এখানে আসতে চান তারা কিভাবে আসবেন? খুব সহজ। হাওড়া বা শিয়ালদা থেকে সকাল সকাল কোনো ট্রেন ধরে আপনারা সোজা চলে আসুন দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশনে নেমে ওখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন জয়দেবের বাস। সেই বাসে চেপে আপনারা অনায়াসেই একদম এই গড় জঙ্গল আর ইছাই ঘোষের দেউল এরিয়ায় চলে আসতে পারেন। সূর্যাস্ত শেষ হতেই আমরা আমাদের ফেরার পথ ধরলাম। বন্ধুরা, গড় জঙ্গলে কিন্তু খুব ঝুপ করে অন্ধকার নেমে আসে। তবে আপনাদের একটা জরুরি ফ্রিতে দরকারি অ্যাডভাইস দিয়ে রাখি। আপনারা যারা এখানে আসবেন দয়া করে বেলা থাকতে থাকতেই জঙ্গল এরিয়াটা পার হয়ে যাবেন, কারণ সন্ধ্যার পর ঘন জঙ্গলের এই রাস্তাটা মারাত্মক নির্জন হয়ে যায়। এক বুক ইতিহাস, প্রকৃতির ছোঁয়া আর দারুণ কিছু মিষ্টি স্মৃতি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের আজকের এই সফরটা আর আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।